ষোলশো খ্রিস্টাব্দে প্রভু নিত্যানন্দ এখানে আসেন এবং বৃন্দাবনের সমস্ত মাহাত্ম্যকে পুনরুদ্ধার করেন। হাই, আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এখন বৃন্দাবনে। মথুরা বৃন্দাবনের দ্বিতীয় ও শেষ পর্বে স্বাগত জানাই। আমার ভিউয়ারদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও দেখার পর রিয়্যাক্ট করো, জানাও কেমন লাগলো, একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত কিংবা কোনো প্রশ্ন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ওটাই যে আমার মোটিভেশন নতুন নতুন ভিডিও বানানোর। বৃন্দাবনে আমার গাইড স্বপন কুমার মিত্র। সবার আগে যাব আশ্রমে, রাজা অগ্রসেন আশ্রম, একদম প্রপার বৃন্দাবনে। বুক করা যায় রুম মাত্র 500 টাকায়, প্রচুর রুম। লাগেজ রেখেই বেরিয়ে পড়ব বৃন্দাবন দর্শনে সারাদিনের জন্য। বৃন্দাবনে হোটেল ছাড়া রয়েছে প্রচুর আশ্রম, আর সেগুলো আর কিছু নয়, ধর্মীয় লজ মাত্র। এবার বলি সারাদিনে কি কভার করব। আদি মন্দিরের মধ্যে রয়েছে দেবী কাপ্তায়নী, শক্তিপীঠ, রঙ্গনাথ মন্দির, গোপেশ্বর মহাদেব মন্দির, বাকে বিহারী মন্দির, নিধিবন রাধা রমন মন্দির ও রাধা মদন মোহন মন্দির। সাবেকি মন্দিরের মধ্যে রয়েছে ইস্কন ও প্রেম মন্দির। আমি এখন আছি দেবী কাপ্তায়নী মন্দিরে। বৃন্দাবনের প্রায় শেষ প্রান্তে সবথেকে দূরে এই মন্দির, তাই এখান থেকে শুরু করছি আজকের বৃন্দাবন দর্শন। এটি 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ। এখানে নাকি মা সতীর কেশ বা চুল পড়েছিল, আর সেই থেকেই এখানে তৈরি হয়েছে একটি মা কালীর মন্দির, শক্তিপীঠের মন্দির। শক্তিপীঠ দেবী কাপ্তায়নী, বৃন্দাবন। ঠিক মন্দিরের মতো নয়, সুন্দর কালারফুল থাম দিয়ে পুরনো হাভেলির মতন বানানো হয়েছে এই মন্দিরটিকে। আর উপরে দেখো লোহার জাল দিয়ে প্রোটেক্ট করা হয়েছে এই স্থানটিকে বাদরের হাত থেকে। বাদরের উৎপাত এখানে প্রচণ্ড। মন্দিরের বিশাল পরিসর খুব সুন্দর করে সাজানো রয়েছে, হয়তো এখানে অনেক থাকার ব্যবস্থা রয়েছে ভক্তদের। মন্দিরে ঢোকার ঠিক বাদিকে রয়েছে প্রতিষ্ঠাতার মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী কেশবানন্দজি মহারাজ। উনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন 1923 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন বললে ভুল হবে, পুনর্নির্মাণ করেছিলেন এই মন্দিরটি। এটি একটি শক্তিপীঠ, সুতরাং অনেক বছর থেকেই ছিল মন্দিরটি এখানে। দেবী কাপ্তায়নী মন্দির থেকে 10 মিনিট হেঁটে পৌঁছানো যায় রঙ্গনাথজি মন্দির। আমার পেছনে রয়েছে রঙ্গনাথজি মন্দির। একে লোকালি রঙ্গনা মন্দিরও বলা হয়। আসলে একসময় এখানে ছিলেন দক্ষিণ ভারতীয় একজন স্বামী রঙ্গনাচার্যজি মহারাজ। ওনার শিষ্য মথুরার একজন ব্যবসায়ী লক্ষ্মী নারায়ণ জৈন এই মন্দিরটি তৈরি করেছিলেন 1845 খ্রিস্টাব্দে। আজও এখানকার পুরোহিত কিন্তু দক্ষিণ ভারতীয়, একদম দক্ষিণী মন্দিরের আদলে তৈরি।
মূল পরিসরের বাদিকে রয়েছে শীষমহল, সোজা রয়েছে মন্দির এবং ডান দিকে পেছনে রয়েছে গোশালা। মাঝের এই সোনালী স্তম্ভটিকে অনেকে সোনার তালগাছ বলে মনে করেন। রঙ্গনা মন্দির পরিসরের মূল মন্দির, প্রচুর ভক্ত। বৃন্দাবনে বাঁদরের অস্বাভাবিক উৎপাত। তোমার হাতের কিছু থাকলে, টুপি, এমনকি চশমা নিমেষে ছোঁ মেরে নিয়ে চলে যাবে। তারপর তোমাকে ফ্রুটি দিয়ে তবে সেই চশমা উদ্ধার করা সম্ভব হবে। খুব সাবধান। এই সরু গলির মধ্যে এবার ঢুকছি অতি প্রাচীন মন্দির গোপেশ্বর মহাদেব। বিশ্বাস শ্রীকৃষ্ণের নাতি শ্রী ব্রজনাভ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কথায় আছে, কোজাগরী পূর্ণিমার এক রাতে শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও 16,000 গোপিনী মিলে রাসলীলা করছিলেন। সেদিন মহাদেবও হাজির হয়েছিলেন সস্ত্রীক অংশগ্রহণ করতে। দেবী পার্বতী অংশগ্রহণ করতে পারলেও মহাদেবকে কিন্তু আটকে দেওয়া হলো। শেষমেশ রাধা তার এক সখী ললিতাকে মহাদেবের সঙ্গে পাঠালেন যমুনা স্নানে, যাতে তার সখী ভাবের উদয় হয়। মহাদেব ডুব দিলেন, কিন্তু উঠলেন এক সুন্দর যুবতীর রূপ ধরে। রাসলীলায় যোগও দিলেন। ভগবান কৃষ্ণ কিন্তু তাকে চিনতে পারলেন আর নাম দিলেন গোপেশ্বর। এই মন্দিরে শিবলিঙ্গের পুজো ছাড়াও মহাদেবকে নারীর বেশে পুজো করা হয়। ব্রেকফাস্ট করতে চলে এলাম ফেমাস রয়্যাল ভারতী ফুডস। কিন্তু এখানে ব্রেকফাস্ট মানেই কচুরি, তবে সঙ্গে নিলাম রাবড়ি ও জিলেবি। এবার যাব বাঁকে বিহারী মন্দির, বৃন্দাবনের মোস্ট ভিজিটেড টেম্পল। সব থেকে পপুলার এবং সব থেকে বেশি লোক এখানে আসে, বিশেষ করে উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় ভক্তরা। 4টে পথ এবং 4টে গেট, কিন্তু সবকটির জন্যই অনেক দূর থেকে পায়ে হেঁটে ঢুকতে হবে বাঁকে বিহারী মন্দির। আমরা চলেছি 1 নম্বর ও 2 নম্বর গেটের উদ্দেশ্যে। 1 নম্বর গেটে অস্বাভাবিক ভিড় দেখে 2 নম্বর গেট, এটা নাকি ভিআইপি গেট, জানি না, এটা দিয়ে ঢুকলাম এবং খুব সহজেই পেয়ে গেলাম বাঁকে বিহারী মন্দির। দেখতে পাচ্ছ বাইরে থেকে। এবার ধরেছি বাঁকে বিহারী মন্দিরের লাইন। ক্যামেরা বারণ, কিন্তু মোবাইল দিয়ে ছবি তোলা যাবে। ভিড় দেখো, এটাই বলতে পারো মন্দিরের সেন্ট্রাল হল বা এবং ওই সামনে সোজা দেখা যাচ্ছে মন্দির, যেখানে রয়েছে বাঁকে বিহারী বা শ্রীকৃষ্ণ। ভিড় দেখেছো? এই বাঁকে বিহারী মন্দিরে সম্ভবত সবথেকে বেশি লোক দর্শন করে। সবথেকে জাগ্রত, সবথেকে পপুলার বৃন্দাবনের মন্দির বাঁকে বিহারী। বাঁকে বিহারী মন্দির দর্শন করে হাঁটতে হাঁটতে চলে এলাম যমুনার ঘাটে। এখানেই রয়েছে বিখ্যাত কেশী ঘাট, ভ্রমরা ঘাট এবং গোবিন্দ ঘাট। সেসব পরে দেখব। আগে যাব নিধিবন, বৃন্দাবনের প্রাণ কেন্দ্র। আসলে বৃন্দাবনের নামই এসেছে নিধিবন বা তুলসী বন থেকে। এটাই ছিল শ্রীকৃষ্ণের লীলাভূমি, রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমের ভূমি। সব হারিয়ে যাচ্ছিল সময়ের সঙ্গে। 1600 খ্রিস্টাব্দে এলেন প্রভু চৈতন্য, পুনরুদ্ধার করলেন এই নিধিবনের, আর সেই সঙ্গে কৃষ্ণ প্রেমের জোয়ার বইয়ে দিলেন সমগ্র বৃন্দাবনে। তৈরি হতে থাকলো একের পর এক মন্দির। বৃন্দাবন মানে নিধিবন বা তুলসী বন। এই তুলসী বনেই এক সময় শ্রীকৃষ্ণ, শ্রী রাধা ও গোপিনীদের সঙ্গে রাসলীলায় মত্ত হত। আর সেই সৌরভ দৃশ্য দেখতে আসত দেবতারা। সুতরাং সেই যুগের, সেই দ্বাপর যুগের
নিধিবন আজ কি অবস্থায়? এই 1000 বছরের পুরনো তুলসী বন বা নিধিবনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে একটি সুরক্ষিত পরিক্রমা পথ। মানুষের ভক্তি চোখে পড়ার মতো। তবে এখানেও বাঁদরের অত্যাচার খুব। টুপি বা চশমা যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। এই নিধিবনের মাঝে রয়েছে একটি গুরুত্বপূর্ণ মন্দির। সূর্যাস্তের আগেই এখানে পাতা হয় বিছানা, রাখা হয় জল, ফল ও মিষ্টি। শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও তার গোপিনীদের জন্য। এই সেই মন্দির। রাতে নিধিবনে প্রবেশ নিষেধ। চলে যায় বানররাও। সকালে মন্দিরে এসে প্রায়শই দেখা যায় বিছানা যেন ব্যবহৃত, জল কমে গেছে এবং ফল মিষ্টি ছড়ানো রয়েছে। আমি এখন বসে আছি রাধা মদন মোহন মন্দিরের প্রাঙ্গণে। মন্দির খুলবে 4:30টায়, এখনো 8 ঘন্টা বাকি। বিশ্বাস বৃন্দাবনের এই রাধা মদন মোহন মন্দিরটি প্রায় 5000 বছর আগে কৃষ্ণের নাতি ব্রজনাভ নির্মাণ করেছিলেন। সামনেই টিলার উপর দেখা যাচ্ছে সেই অতি প্রাচীন রাধা মদন মোহন মন্দির। তবে সময়ের সঙ্গে মন্দির ও মন্দিরের মূর্তি হারিয়ে যায়। পরবর্তীকালে আচার্য অদ্বৈত বৃন্দাবন দর্শনে এসে একটি বটগাছের তলায় রাধা মদন মোহনের মূর্তিটি দেখতে পান এবং সেটি তুলে দেন তার শিষ্য পুরুষোত্তম চৌবের হাতে। তিনি আবার মূর্তিটি তুলে দেন সনাতন গোস্বামীর হাতে। 1580 খ্রিস্টাব্দে সনাতন গোস্বামীর উদ্যোগেই পুনর্নির্মাণ হয় এই রাধা মদন মোহন মন্দিরটি। 1670 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের হাত থেকে এই মন্দিরটিকে রক্ষা করার জন্য এর বিগ্রহটিকে রাজা জয় সিং সরিয়ে নিয়ে যান জয়পুরে। যাই হোক, প্রতিটি মন্দিরেরই রয়েছে এমন কোনো ইতিহাস। ঘাটের খুব কাছেই এবার দেখে নেব রাধা দামোদর মন্দির। 1516 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভুর আদেশে শ্রীলা রূপা গোস্বামী ও শ্রীলা সনাতন গোস্বামী আসেন বৃন্দাবনে। 1542 খ্রিস্টাব্দে জীব গোস্বামী গৌড়ীয় বৈষ্ণব মতে এই মন্দিরটি স্থাপন করেন। এই পরিসরেই রয়েছে তাদের সমাধি। ইসকনের স্রষ্টা প্রভুপাদ 1959 থেকে 1965 6 বছর এখানেই ছিলেন। এখানে বসেই প্রভুপাদ রচনা করেছেন শ্রীমদ্ ভগবত ও কৃষ্ণ ভক্তির একাধিক বই। তারপর তার গুরু শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের আদেশে ও অনুপ্রেরণায় চলে যান ইউএসএতে কৃষ্ণ ভক্তি প্রচারে। তারপরেই পৃথিবীতে ছড়িয়ে পড়ল কৃষ্ণ ভক্তি এবং পৃথিবী জুড়ে বিভিন্ন স্থানে তৈরি হলো ইসকন মন্দির। মন্দিরের এই অংশে রয়েছে জীব গোস্বামীর সমাধি ও পঞ্চতন্ত্রের একটি মন্দির। প্রভুপাদের এই সেই ঘর যেখানে তিনি ছিলেন প্রায় 6 বছর এবং এখানেই রচনা করেছেন বিভিন্ন গ্রন্থ ও এখান থেকেই শুরু হয়েছিল ইসকনের যাত্রা। ফিরে এলাম যমুনার ঘাটে। এবার দেখে নেব সেই বিখ্যাত কেশি ঘাট। এই যে সামনে বিল্ডিংটি দেখছো, এটিও একটি মন্দির, বড় মন্দির পরিসর, এবং এর সাথেই রয়েছে কেশি ঘাট। সন্ধেবেলা এখানকার বিভিন্ন মন্দিরের লাগোয়া ঘাটে হয় সন্ধ্যারতি। এখানে এখনো প্রস্তুতি চলছে, কিন্তু এই ঘাটে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে।
সম্ভবত এখানকার একমাত্র যমুনা মন্দির। এরপর কিছুটা সময় কেসিঘাটে বসে সূর্যাস্ত দেখলাম। ফিরে এলাম পরিক্রমা মার্গে প্রেম মন্দির দেখতে। এটা সবথেকে নতুন, 150 কোটি টাকায় তৈরি সবথেকে সুন্দর এবং এক্সট্রাভ্যাগেন্ট মন্দির। সন্ধ্যের সময় এর শোভা যেন 4 গুণ বেড়ে যায়। মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং ফার্স্ট ফ্লোরে রাম সীতার। প্রেম মন্দিরের কাছেই এবার এলাম ইসকন মন্দির, বৃন্দাবন। যে কোনো ইসকন মন্দিরেই ভোরের ও সন্ধ্যের আরতি মিস করা যায় না, তাই ছুটে এলাম এখানে আরতির সময়। ইসকন মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছিল, বাস দাঁড়িয়ে গেলাম। কি সৌভাগ্য আমার। হরে এবার এলাম বৃন্দাবনের সবথেকে বড় ফুড জয়েন্ট অতিথি রেস্টুরেন্টে। তবে এটাকে রেস্টুরেন্ট না বলে ফুড মল বললেই ভালো হয়। তবে সবটাই কিন্তু ভেজ। দিন শেষ ডিনার দিয়ে। 2টো পর্বে 2 দিনে দেখে নিলাম মথুরা গোকুল ও বৃন্দাবন। কেমন লাগলো বলো, কমেন্ট বক্সে লেখো। রাধে রাধে। ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।